নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, কলকাতার মাঠে ইডেন গার্ডেন্সে 6 বছর পর কিন্তু টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলো। সেই টেস্ট ম্যাচে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, সেই ম্যাচে ভারত কিন্তু জঘন্যভাবে পরাজিত হয়েছে। তো সাউথ আফ্রিকা এই মুহূর্তে টেস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো তাদের কাছে ভারত নিজেদের ঘরের মাঠে, যেটা কিন্তু খুবই অপ্রত্যাশিত, ভারত নিজেদের ঘরের মাঠে টেস্ট হারলো। এবং বিগত যে এক বছরের মধ্যে এটা কিন্তু নিজেদের ঘরের মাঠে 4 নম্বর টেস্ট ম্যাচ হার। ভাবা যায় না, মানে নিজেদের ঘরের মাঠে ভারত যে হারতে পারে এইভাবে, যে এক বছরের মধ্যে 6টা টেস্ট ম্যাচের মধ্যে 4টে হেরে গেল। এটা মানে বীভৎস বড় একটা লজ্জার বিষয়। এটা কিন্তু বহু বছরে কিন্তু এরকম হয়নি। ভারত এক বছরে 4টে টেস্ট ম্যাচ নিজেদের ঘরের মাঠে হারছে। যে ভারতকে ঘরের মাঠে মানে খেলতে আসতে ভয় পেত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকার মতো বড় বড় টিম, এরা কিন্তু ভারতের মাটিতে টেস্ট খেলতে ভয় পেত। কারণ তারা মানে এই বিগত কয়েকটা বছরে, বিগত 10 বছরে মানে ভারত যে লেভেলের, মানে নিজেদের ঘরের মাঠে যে লেভেলের কিন্তু তারা মানে ক্রিকেটটা খেলেছে, তো তাদের যে পারফরমেন্স সেইটা কিন্তু মানে বড় বড় টিমকে কাঁদিয়ে ছেড়ে দিয়েছিল টেস্ট ম্যাচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গম্ভীরের জামানায় এক বছরের মধ্যে 4খানা টেস্ট ম্যাচ হেরে গেল নিজেদের ঘরের মাঠে। নিউজিল্যান্ডের সাথে 3-0 হার, তারপর ওয়েস্ট ইন্ডিজের সাথে 2টো টেস্ট সিরিজ জিতেছিল, 2টো টেস্ট ম্যাচ জিতেছিল। আর নিউজিল্যান্ডের সাথে তো পুরো হোয়াইট ওয়াশ হয়ে গেছিলো নিজেদের ঘরের মাঠে। তিনটে টেস্ট ম্যাচই হেরেছিল। তারপর আবার সাউথ আফ্রিকার সাথে প্রথম ম্যাচটাই কিন্তু হেরে গেল কলকাতা ইডেন গার্ডেন্সে, প্রথম ম্যাচটাই কিন্তু হেরে গেল। তো বন্ধুগণ, এই হারের পর প্রচুর প্রশ্ন কিন্তু উঠে গেল। এই হারটার পর ভারতীয় টিমকে নিয়ে, টেস্ট টিমকে নিয়ে, বিশেষ করে টেস্ট টিম এবং গম্ভীরের কোচিং নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন উঠে গেল। তো কী প্রশ্ন এবং কী কারণে ভারতের এই রকম অবস্থা, সেইটা নিয়ে বন্ধুগণ একটু আপনাদের সাথে আলোচনা করে নিই। আপনারাও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তো বন্ধুগণ, দেখে নিই যে ভারতের এরম অবস্থা হওয়ার কেন কারণ, যে এক বছরে নিজেদের ঘরের মাঠে 4খানা ম্যাচ হেরে যাচ্ছে। কারণটা প্রথমেই বলি, যে ভারত যেটা করছে, যে স্পিনিং ট্র্যাক বানিয়ে মানে 3 দিনের মধ্যে আর কি বিপক্ষ টিমকে গুঁড়িয়ে দেবে। টেস্ট স্পিনিং ট্র্যাক করে চারখানা স্পিনার নিয়ে নামছে, চারখানা স্পিনার নিয়ে ম্যাচ খেলতে নামছে, ভাবছে যে আমরা 3 দিনে ম্যাচ শেষ করে বাড়ি চলে যাব। এটা কোনো দিন সম্ভব? আরে নিজেদের ব্যাটসম্যানদের সেই ক্ষমতা তো থাকতে হবে। তুমি বল করবে, আর তুমি স্পিনটা তোমাকে খেলাটাও শিখতে হবে, ব্যাট করাটা। তুমি বল করছো স্পিন, আর যে বলটা স্পিন বলটা তো ফেস করাটাও শিখতে হবে। নিজেদের ব্যাটসম্যানগুলো যদি মানে স্পিন খেলা না জানে, তো স্পিনিং ট্র্যাক বানিয়ে লাভটা কি? স্পিনিং ট্র্যাক বানিয়ে কি কোনো লাভ আছে নিজেদের ব্যাটসম্যানরা যদি স্পিন খেলতেই না পারে? তো এইটা একটা কারণ, যে খেলতেই পারে মানে এখন ভারতীয় টেস্ট টিমটার ব্যাটসম্যানদের যা হাল, তারা কিন্তু হিসেব মতো দেখতে গেলে বিদেশের মাটিতে গিয়ে, আমরা লাস্ট যেটা সিরিজটা ইংল্যান্ডের মাটিতে দেখেছিলাম, সেখানে কিন্তু ভারতের ব্যাটসম্যানদের অসাধারণ পারফরমেন্স আমরা দেখেছি। তো ইংল্যান্ডের মতো পিচে গিয়ে, যেখানে আপনার টিমের ক্ষমতা আছে, আমাদের টিমের ব্যাটসম্যানদের ক্ষমতা আছে ভালো পিচে রান করার, তো কেন এবং গিয়ে আমরা ইংল্যান্ডের মাটিতে গিয়ে টেস্ট সিরিজ 2-2 ড্র করেও এসেছি, তো তারপরে কেন ঘরের মাঠে আমি স্পিনিং ট্র্যাক বানাবো, যেখানে আমি নিউজিল্যান্ডের কাছে জঘন্যভাবে পরাজিত হলাম, দেখলাম যে আমার ব্যাটসম্যানরা স্পিন খেলতে পারছে না। তো স্পিনিং ট্র্যাক বানানোর কেন মানেটা হয়? স্পিনিং ট্র্যাক কেন বানাচ্ছেন? ভালো স্পোর্টিং উইকেট বানান, যেখানে খেলা 5 দিন অবধি যাবে। অসুবিধে কী আছে? 5 দিন খেলবে, 5 দিন খেলবো। কিন্তু ব্যাটসম্যানরা তো মানে দেখতে গেলে আমাদের এই যে ভারতের মাটিতে আমাদের ইন্ডিয়ান যে টেস্ট টিমটার প্রথম 7টা ব্যাটসম্যানের অ্যাভারেজ কত? 35 অ্যাভারেজ নিজেদের ঘরের মাটিতে। আরে ভাই, এত বড় বড় ব্যাটসম্যান নিয়ে তাহলে কী লাভ? জয়সওয়াল, রাহুল, গিল,
ঋষভ পান্ত, এত বড় বড় সব নাম করা ব্যাটসম্যান আছে, তো তাদের অ্যাভারেজ কত না 35 নিজেদের ঘরের মাঠে, আর সেটাই বিদেশের মাটিতে গিয়ে তাদের অ্যাভারেজ কিন্তু 50-এর ওপরে। তো এরপরেও কি এইগুলো দেখেও কি ভারতের টিম ম্যানেজমেন্টে শিক্ষা হয় না যে একটা ভালো মানে গুড স্পোর্টিং উইকেট বানাই স্পিন ট্র্যাক ছেড়ে দিয়ে? তো 5 দিন খেলবো, তো কি অসুবিধাটা কী আছে? তো এইটা একটা কারণ স্পিন ট্র্যাক বানানোর, আমি কোনো মানে মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না কেন বানাচ্ছে, কী কারণ। তারপর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে রঞ্জির যে ম্যাচগুলো হয় আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে রঞ্জি ট্রফির, তো সেইখানে তো এরা কিন্তু সেখানে এরকম স্পিনিং ট্র্যাক পায় না। সেখানে কিন্তু খেলা হচ্ছে ভালো পেস উইকেটে, পেস বোলিং উইকেটে খেলা হচ্ছে। তো সারা বছরটা রঞ্জি ট্রফি খেলা হচ্ছে গুড মানে স্পোর্টিং উইকেটে, আর তুমি যখন ইন্টারন্যাশনাল খেলছো তখন তুমি খেলছো স্পিনিং উইকেটে। তো কী করে মানে প্লেয়াররা অ্যাডজাস্টটা করবে কী করে নিজেদের টিমের প্লেয়াররা? হাউ হাউ ইজ দিস পসিবল? মানে আমি বুঝি না এগুলো কেন। তাহলে তুমি রঞ্জি ট্রফিতেও সব যেটা খেলা হচ্ছে আমাদের সেখানেও স্পিনিং ট্র্যাক বানাও, সেটাও করছো না। তো এটাও একটা কারণ। দ্বিতীয়, 3 নম্বর, টেস্ট টিমে যেখানে মানে ব্যাটিং অর্ডার মানে একটা ব্যাটিং অর্ডার 5 বছর ধরে খেলে যায়, সেম পরপর ব্যাটিং অর্ডার, এই গম্ভীরের জামানায় মানে ব্যাটিং অর্ডারের তো মা বোন এক করে দিয়েছে গম্ভীর। টি-20তে করলো ঠিক আছে, মানা যায়, 20 ওভারের খেলা ভাই, যাকে যখন দরকার পড়ে নামিয়ে দিলাম ঠিক আছে, হার্ষিদ রানাকে দিয়ে ওপেন করিয়ে দিলাম, তোমার নীতিশ রেড্ডিকে 3 নম্বরে নামিয়ে দিলাম, রিঙ্কু সিংকে 4-এ নামিয়ে দিলাম, শিবম দুবেকে 3-এ নামিয়ে দিলাম, এইগুলো ঠিক আছে, টি-20তে চলে ভাই, টেস্টে চলে না, এটা গম্ভীরের বোঝা উচিত। টেস্ট টিমে কী করলো, একটা টিমটা এই সময় একটা মানে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেখানে আপনি সাই সুদর্শনকে 3 নম্বর প্লেয়ার হিসেবে তৈরি করছিলেন, 3 নম্বর প্লেয়ার হিসেবে তাকে চান্স দিচ্ছিলেন। প্রথমে করুণ নায়ারকে সুযোগ দিলেন, সে 3-4টে ম্যাচ খেলার পরেই তাকে বসিয়ে সাই সুদর্শনকে নিয়ে এলেন। 3 নম্বরটা সাই সুদর্শন মোটামুটি ভালোই পারফরমেন্স করছিল, তো আপনি সাই সুদর্শনকে 3 নম্বরের জায়গাটার জন্য তৈরি করছিলেন, দিয়ে হঠাৎ কি সাউথ আফ্রিকার সাথে বসিয়ে দিল, তুম করে বসিয়ে দিল সাউথ আফ্রিকা ম্যাচে, বসিয়ে দিয়ে 3 নম্বরে কাকে নামাচ্ছে না, ওয়াশিংটন সুন্দরকে। ভাবা যায়? মানে আমরা মানে মাথায় কি কি লেখা আছে, 4 অক্ষরের মানে লেখা আছে নাকি আমাদের? আমরা কি মানে খেলা বুঝি না? আপনি পুরোটাই বোঝেন, মানে টিম ম্যানেজমেন্ট বা গম্ভীরকে প্রশ্ন করব যে টেস্টের মতো এতে ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে নামাচ্ছে। ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছে, ঠিক আছে, তিনি তার মানে জায়গা বাঁচানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেইটা কোনো নয়। 3 নম্বর জায়গাটা মানে যেটা আমাদের সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে টার্গেট দিয়েছিল 123 রান মাত্র, সেই জায়গায় এতটা ডিফেন্সিভ, মানে ভাবা যায় না। দুটো প্লেয়ার লাগতো যারা একটু অ্যাটাক করে খেলতো, তাহলেই কিন্তু আমরা ম্যাচটা বেরিয়ে যায়। সেখানে প্রথম থেকে শেষ অবধি ডিফেন্সিভ একটা মাইন্ডসেটে ব্যাট করে গেল টিমটা। দুটো পার্টনারশিপ হলে কিন্তু 123 রান চেজ হয়ে যায়। তো সেটা ওয়াশিংটন সুন্দরকে 3 নম্বরে, গৌতম গম্ভীর হঠাৎ করে 3 নম্বরে ওয়াশিংটন সুন্দর চলে এলো, কি না টিমে 4টে স্পিনার নিয়ে টিম ব্যালেন্স করছে ওয়াশিংটন সুন্দর। আচ্ছা ঠিক আছে, ওয়াশিংটন সুন্দরকে খেলালেন, তাকে বল করালো কত, 1 ওভার, যেখানে সাউথ আফ্রিকার অফ স্পিনাররা আটখানা উইকেট নিয়ে গেল। তো সেইখানে আমাদের ভারতের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর কাকে রিপ্লেস করে এসছে না, রবিচন্দ্র অশ্বিনকে গম্ভীর টিম থেকে রিটায়ার করিয়ে দিল, তার জায়গায় এলো ওয়াশিংটন সুন্দর। তো সেই অফ স্পিনারকে তিনি সারা ম্যাচে স্পিনিং ট্র্যাকে বল করলেন 1 ওভার, সেকেন্ড ইনিংসে 1 ওভার মাত্র বল করালো। কোন যুক্তিতে, কোনো মানে হয় এগুলো? আমরা কি ক্রিকেট একটুও বুঝি না? সত্যি বলতে জ্ঞান নেই আমাদের। এইগুলো আপনারা নয় ভাবছেন যে আপনারা জানি বড় বড় ক্রিকেটার, বড় বড় মাথা, কিন্তু এইগুলো চোখে দেখতে পান না এই জিনিসগুলো। যে রবিচন্দ্র অশ্বিনকে রিপ্লেস করাচ্ছেন যাকে দিয়ে, তাকে দিয়ে বলই করাচ্ছেন না, তাহলে তাকে টিম থেকে বাদ দেওয়ার কী মানে? তো এই হচ্ছে কারণগুলো, যেগুলো মানে এইগুলো সত্যি চোখে লাগার মতো কারণ।
তো পিচ নিয়েও একটা বিতর্ক, বিশাল একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। যে প্রথমে যে বলা হচ্ছিল যে আমরা ভেবেছিলাম যে মানে ইডেনের যে পিচ কিউরেটার সুজন মুখার্জি বা সৌরভ গাঙ্গুলি হয়তো ইন্ডিয়ার মানে এরকম পিচ বানিয়ে দিয়েছে, এইরকম স্পিনিং পিচ। কিন্তু না, পরে ম্যাচটা শেষ হওয়ার পর প্রেস কনফারেন্সে কিন্তু গম্ভীর নিজে স্বীকার করেছে পিচ কিউরেটার, আর পিচ কিউরেটারকে আমরা যেরকম পিচ চেয়েছিলাম সেরকমই পিচ দিয়েছে আমাদের সাথে। অনেক তিনি কিন্তু সহযোগিতা করেছে পিচ কিউরেটার। এই পিচই আমরা চেয়েছিলাম, তো ব্যাটিং ব্যর্থতার জন্য আমরা ম্যাচটা হেরেছি। এমন পিচ ছিল না যে 123 রান চেস করা যায় না। কথাটা ঠিকই বলেছে, শেষ কথাটা 123 রান চেস করা যায় না, এটা ব্যাটিংয়ের ব্যর্থতা, আমিও মানছি। কিন্তু আপনি যে জিনিসগুলো করছেন গম্ভীর, আপনার কাছে প্রশ্ন, সেইগুলো কি ঠিক? স্পিনিং ট্র্যাক বানাচ্ছেন, স্পোর্টিং উইকেট, এত গোটা বিদেশে গিয়ে আপনি খেলছেন স্পোর্টিং উইকেটে, সেখানে আপনার ব্যাটসম্যানরা এত ভালো পারফর্ম করছে, এত ভালো অ্যাভারেজ বিদেশের মাটিতে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় ভারতের ব্যাটসম্যানদের সব মানে টপ অর্ডারের অ্যাভারেজ সবার 50-এর ওপরে। তো সেখানে নিজেদের ঘরের মাঠে আমাদের এত বড় বড় ব্যাটসম্যানদের অ্যাভারেজ 35-এর নিচে। প্রথম 7টা ব্যাটসম্যানের প্রত্যেকের অ্যাভারেজ 35-এর নিচে ঘরের মাঠে ব্যাটিং অ্যাভারেজ। যেখানে আমরা যখন সৌরভ, সচিন, সেহবাগ, রাহুল দ্রাবিড় এই জামানায় যখন খেলা দেখতাম, তাদের কিন্তু ঘরের মাঠে সবার অ্যাভারেজ কিন্তু 60-70-60-এর ওপর অ্যাভারেজ থাকতো। তো সেই জায়গা থেকে আজকে এই অবস্থায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে টেস্ট ক্রিকেটটাকে। তো এরপর আমরা টেস্ট ক্রিকেটে কী করে আমরা আশা করব ভালো ফলের? আর রঞ্জি ট্রফিও খেলা হচ্ছে, ভালো পেস, গুড উইকেটে মানে ফাস্ট বোলিং পিচে, আর ইন্টারন্যাশনাল খেলছে স্পিনিং ট্র্যাকে। ব্যাটিং অর্ডার কোনো মাথা মুন্ডু নেই টেস্টে। ব্যাটিং অর্ডার যেটা সবসময় টেস্টে একটা মেনটেন করতে হয় ব্যাটিং অর্ডার, আমরা ছোট থেকে দেখে এসেছি যে অন্তত 4-5 বছর ধরে একই সেম মানে পজিশনের প্লেয়ার 5 বছর ধরে ফিক্সড হয়ে আছে। 1, 2, 3, 4, 5 প্রথমে নামছে সেহবাগ, আর হচ্ছে আমাদের কী বলে, সেহবাগের সাথে ওপেন করতো, ধরুন সেহবাগ ওপেন করছে, তারপর 3-এ সচিন আসছে, 3-এ রাহুল দ্রাবিড় আসছে, 4-এ সচিন আসছে, 5-এ সৌরভ আসছে, 6-এ লক্ষণ আসছে। মানে পুরো ব্যাটিং অর্ডার একটা কিন্তু ফিক্সড ছিল। আর এখন মানে একটা ম্যাচে ওয়াশিংটন সুন্দর 3-এ নামছে, পরের ম্যাচে সাই সুদর্শনকে আবার চান্স দিয়ে দেবে পরের ম্যাচে হয়তো, তারপরে আবার করুণ নায়ক চলে আসবে, তারপরের ম্যাচে কে জানি না, মানে হর্ষিত রানা হয়তো চলে এলো 3-এ। টেস্ট ম্যাচেও এইগুলো এরকম এক্সপেরিমেন্ট, ভাই নমস্কার গম্ভীর, আপনাকে নমস্কার। প্লিজ টেস্ট ক্রিকেটে এই এক্সপেরিমেন্ট আপনার বন্ধ করুন। সাদা বলে এগুলো চলে। তো সাদা বলের কোচ হিসেবে আপনি ট্রফি দিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন, IPL দিয়েছেন, ঠিক আছে, আপনি সাদা বলের ভালো কোচ। বিশ্বাস করুন, আপনি লাল বলের ভালো কোচ নয়। যতটুকু ক্রিকেট একটু হলেও অন্তত বুঝি, আপনি বড় মাপের কোচ হতে পারেন, বড় বোদ্ধা হতে পারেন ক্রিকেটের, কিন্তু এইগুলো সাধারণ মানুষের মনেও কিন্তু এই জিনিসগুলো চোখে লাগে। তো বন্ধুগণ, আপনারাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই ব্যর্থতার পেছনে কারণগুলো অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।